সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আমরা আশাবাদী। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন কোনো স্বৈরাচারের হাতে আমাদের পড়তে না হয়, আমরা যেন বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। তবে কি এবার সুস্থ গণতান্ত্রিক ধারার যাত্রা শুরু হচ্ছে? মোটা দাগে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, সেই সঙ্গে আমাদের আলোচনায় আনতে চাই রাষ্ট্র সংস্কারের 6 কমিশন গঠনের বিষয়টিও। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয় রাষ্ট্র সংস্কারের পথরেখা ঘোষণা। আর এই আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, সহযোগী অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আলোচনাটা যদি আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও তিনি আশাবাদী। কিন্তু দল মত নির্বিশেষে আমরা আসলে কতটা ঐক্যবদ্ধ নতুন যাত্রায়? ধন্যবাদ। যদি কতখানি ঐক্যবদ্ধ সে কথাটুকু সে ব্যাপারে যদি আমরা আলাপ আলোচনা করি, আমার মনে হয় এখন পর্যন্ত যদি আপনি রাজনৈতিক দলগুলোর অবস্থান দেখেন, তাহলে একটা পরিবর্তন যে দরকার সে ব্যাপারে যে খুব বেশি মতানৈক্য আছে সেটা নিয়ে, যেটা নিয়ে মতানৈক্য আছে বা যেটা নিয়ে এখনো মতৈক্যে পৌঁছায়নি, সেটা হচ্ছে যে আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি সেটার সংস্কারের পরিধি কতখানি হবে, সেটা করতে কতখানি সময় লাগবে, এবং হচ্ছে গিয়ে কত সময়ের মধ্যে হচ্ছে গিয়ে আমরা এটিকে করতে পারবো। কিন্তু পরিবর্তন যে হবে, পরিবর্তন যে চাচ্ছে, কারণ যেভাবে এই আন্দোলনটি রূপ নিয়েছে, যেভাবে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, প্রথম দিন থেকেই কিন্তু হচ্ছে গিয়ে ছাত্র জনতার আন্দোলনের একদম শেষে যখন আমরা জয়ের প্রান্তে দাঁড়িয়ে আছি, তখনই কিন্তু খুব স্পষ্টভাবেই যে ঘোষণাটি এসেছে, আমরা একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট চাই, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থায় যেন আর কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থার উৎপত্তি না হয়। এবং সেটারই কিন্তু হচ্ছে একটা রিফ্লেকশন আমরা এটা দেখেছি। এবং এখন পর্যন্ত কোনো সরকার, কোনো দলই, কোনো রাজনৈতিক দলই, বিএনপি বলি বা অন্যান্য যারা আছে, কেউই এটির সাথে হচ্ছে গিয়ে দ্বিমত করেননি। যেটা বললাম যে পার্থক্যটা হচ্ছে সময়সীমা নিয়ে, পার্থক্যটা হচ্ছে গিয়ে কে এই দায়িত্বটা নেবেন শেষ পর্যন্ত। সরকারি কি পুরো জিনিসটাকে করে দিয়ে তারপর একটা নির্বাচন দিবে, নাকি নির্বাচিত সরকার এসে হচ্ছে এটি করবে, এটি নিয়ে মতদ্বৈততা আছে। কিন্তু লক্ষ্য নিয়ে কোনো ধরনের মতদ্বৈততা আমার মনে হয় কোথাও নেই। আমরা যদি সংস্কারের কথা বলি, সংস্কার মানেই কিন্তু বিশাল ক্যানভাস, সেখানে আসলে সংস্কার কাজ কোথায় শুরু হয়ে কোথায় শেষ হবে সেই বিষয়টির বিষয়ে কি আমরা অবগত রয়েছি? অবশ্যই, মানে এটা তো একটা বিশাল কাজ। তবে একটা জিনিস খুব পরিষ্কার, এবং এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবারই এই জিনিসটা বোঝার দরকার। আমরা যখন সংস্কারের কথা বলছি, দেখুন, নির্বাচন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করার একটা উপায়, খুবই গুরুত্বপূর্ণ একটা উপায়। কিন্তু শুধুমাত্র আপনি যদি নির্বাচন করেন এবং সেই নির্বাচন যতই নিরপেক্ষ হোক, তার মানে কিন্তু আপনি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যাচ্ছেন না। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে নির্বাচন একটি উপায়। তারপরে নির্বাচন হবার পরে আমাদের যে তিনটি, আমাদের যে শাসন বিভাগ, আমাদের যে এক্সিকিউটিভ, লেজিসলেচার বা জুডিশিয়ারি আছে, তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটি গণতন্ত্রের জন্য দরকার। এক্সিকিউটিভের উপরে চেক অ্যান্ড ব্যালেন্স আছে কিনা গণতন্ত্রের জন্য সেটি দরকার। আমার বিচার বিভাগ স্বাধীন কিনা সেটি দরকার। ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটি দরকার। তাহলে এই জিনিসপত্রগুলো কিন্তু হচ্ছে আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যদি শুধু নির্বাচন নিয়ে মাথা ঘামাই, তাহলে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা হচ্ছে গিয়ে স্থাপন করতে পারবো না। এখন যদি ওই জায়গা থেকে আলাপ আলোচনা করি, তাহলে হ্যাঁ, এটা দুরূহ। কিন্তু এই কাজটা করারই কিন্তু হচ্ছে গিয়ে ম্যান্ডেট এই সরকার নিয়ে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকার বারবার এই কথাটাই বলছেন যে তারা এটিই করতে চান। সো ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, এবং গতকালকে আপনি তো শুরুতেই যে কথাটা বললেন যে আমরা রিফর্ম কমিশন কতগুলো পেয়েছি, সেখানে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের কথা বলা আছে, তার মানে এই জিনিসটা নিয়ে একটা আলাপ আলোচনা হবে। বিচার বিভাগের রিফর্ম নিয়ে কথা আছে, সেটি নিয়ে কথা হবে। ইলেকটোরাল সিস্টেমের রিফর্ম নিয়ে কথাবার্তা আছে, জনপ্রশাসনের রিফর্ম নিয়ে কথাবার্তা আছে। তার মানেটা হচ্ছে যে আমরা ওই রাস্তাতেই আগাচ্ছি, যে রাস্তা শুধু নির্বাচন কেন্দ্রিক একটি শাসন ব্যবস্থা না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং এই যে চেক অ্যান্ড ব্যালেন্স এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যেটা এক কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা তৈরি করবে না, সেই দিকটাতেই আমরা যাচ্ছি। সো যদি এই জিনিসপত্রগুলো বাস্তবায়িত হয়, আমার মনে হয় আমরা সঠিক দিকে যাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। আমরা যদি একটু গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস দেখি, বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রায় বারবার হোঁচট খেয়েছে। আমরা বিরাজনীতিকরণ যেমন দেখেছি, একনায়কতন্ত্র দেখেছি, সেনা শাসন দেখেছি, আবার গণতন্ত্রের মোড়কে আমরা স্বৈরতন্ত্র দেখেছি। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। সুস্থ গণতান্ত্রিক ধারার শুরু হচ্ছে কি? আপনাকে ধন্যবাদ। আলোচনার শুরুতে আমি এই জুলাই আগস্টের যারা আত্মত্যাগের মহিমায় এবং যারা হতাহত হয়েছে যাদের বিনিময়ে আমরা এই নতুন পথ চলার বা যাত্রার প্রারম্ভিকতা দেখছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এখন এই সরকারের বয়স হচ্ছে, আজকে যদি ধরি তাহলে 1 মাস 4 দিন। 1 মাস 4 দিনে এই সরকার মহৎ উদ্দেশ্য আছে বলেই কিন্তু আপনার এই সংস্কার ব্যবস্থাটার জন্য হাঁটছেন। তো এই সংস্কার ব্যবস্থাটা কেন, কি প্রয়োজন? এর মূল প্রয়োজনই হচ্ছে যে গত 15-16 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা এরিয়া মানে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে এখন এটাকে সংস্কার না করলে পরবর্তীতে কোনো শাসক যারাই আসুক, কারণ এই দেশ কিন্তু বরাবরই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা সরকার, মানে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেহেতু আপনার ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়, তারা দেশ চালায়, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ চালাই আসছেন। তো এখন এই রাজনৈতিক নেতৃবৃন্দের দেশ পরিচালনার ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা সেক্টরেই ব্যর্থতা দেখা যাচ্ছে, যেমন ধরুন বিচার বিভাগে হস্তক্ষেপ, পুলিশ বিভাগে যত্রতত্র পুলিশ বিভাগকে ব্যবহার, নির্বাচন ব্যবস্থা অনেকটাই ধ্বংসের মতো অবস্থানে দাঁড়ানো এবং সংবিধানকে কাটাছেঁড়া করে ইচ্ছা মতো যখন যা সংশোধনী এনেছে, এইগুলোর জন্যই কিন্তু এই সংস্কারের চিন্তাধারাটা এই সরকারের মাথায় এসেছে। এটার উদ্দেশ্য একটাই, যে অবস্থায় আছে এই অবস্থায় কোনো রাজনৈতিক দলই এসে দেশ পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবে না। কারণ প্রত্যেকটা সংস্কারের দিকে যদি আপনি ব্রেকডাউন করলে এটা অনেক সময় লাগবে মানে কি, ব্যাখ্যাতে অনেক সময় লাগবে। তো এখন এই যে সংস্কারগুলো সরকার হাতে নিয়েছে, এটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই সহযোগিতা করা দরকার। কারণ গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, এটা সত্য, কিন্তু গণতন্ত্রের যতটুকু উন্নয়ন মানে যেটুকুই হয়ে আসছে গত 50 বছরে, এই গণতান্ত্রিক সরকারই কিন্তু ম্যাক্সিমাম করেছে। কিন্তু এই গণতন্ত্রের নামে যখন স্বৈরতন্ত্র রূপ নিয়েছে সরকার, দানবীয় আকার ধারণ করেছে সরকার, এবং এই দেশীয় সরকারের বাহিনী এই স্বাধীনতার 50 বছর বলেন, 52 বছর বলেন, এই প্রথম যে এতগুলো তাজা প্রাণ নিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। তো এটা তো গণতান্ত্রিক অবস্থা না। ক্ষমতায় থাকার জন্য যে কোনো বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে, যে অবস্থায় থাকুক, বিচার ব্যবস্থা যাই থাকুক, নির্বাচন ব্যবস্থা যাই থাকুক, পুলিশ প্রশাসন যাই থাকুক, প্রশাসন যাই থাকুক, তাদের ক্ষমতায় থাকতে হলে যা ইচ্ছে তা ব্যবহার হবে। যেমন ধরুন আপনাকে একটা উদাহরণ দিই, আমরা কিন্তু সবসময় এই শব্দগুলোর সাথে পরিচিত হই। বাংলাদেশ পুলিশ বলি, বাংলাদেশ সেনাবাহিনী বলি, বর্ডার গার্ড বাংলাদেশ বলি। তো এই বাংলাদেশ শব্দগুলোর সাথে থাকার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এরা রাষ্ট্রের বাহিনী, আর রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এই বাহিনীগুলোকে যখন, বিশেষ করে পুলিশ বাহিনীকে যখন দলীয় কাজে ব্যবহার করা হয়েছে, সরকারি কাজে ব্যবহার করা হয়েছে, তখন আর ওই বাংলাদেশ পুলিশ ছিল না। রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব যখন থাকে এই বাহিনীগুলোর হাতে, এই জন্যই তাদেরকে ওই বাংলাদেশ শব্দটা তাদের সাথে থাকে। কিন্তু এই ক্ষেত্রে এই গত 15-16 বছরে আমরা যা দেখেছি, প্রত্যেকটা সেক্টরে একনায়কতন্ত্র বলেন, এই স্বৈরশাসন বলেন, ওই কায়দায় চালানোর জন্যই গণতন্ত্র ব্যাহত হয়েছে। কেউ কথা বলতে পারতো না। আপনারা সাংবাদিকরাও অনেক সেন্সরশিপের মধ্যে ছিলেন, কোনো সাধারণ মানুষই তারা কোনো কথা বলতে পারেনি। এগুলো সাংবিধানিক ব্যত্যয়, কারণ প্রত্যেকেরই সাংবিধানিক অধিকার আছে কথা বলার, সমাবেশ করার, মিছিল করার, মিটিং করার। আপনি যদি গত 15-16 বছরের দিকে ব্যাক করেন তাহলে দেখবেন কোথাও কেউ সঠিকভাবে সমাবেশ করতে পারেনি, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বরং আইন দিয়ে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলেন, এইসব দিয়ে সবাইকে বাড়িতে করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মাহমুদ শাহান। এই যে দীর্ঘদিন ধরে বিগত শাসন আমলে যে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো তৈরি হলো, সেই কাঠামোর যদি পরিবর্তন না হয়, গণতন্ত্র কি কখনো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে? সোজা উত্তর হচ্ছে না। আমি এখানে আরেকটু কথা বলি যে আমরা 15-16 বছরের কথা বলছি, খুব ভালো কথা, কিন্তু আমরা আরেকটু পেছনে যাই। আমরা কারণ হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে আমি যেটা শুরুতে বলছিলাম যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা আমরা এটাকে দুভাগে দেখি। যদি আপনি শুধু নির্বাচন করেন তাহলে সেটা হচ্ছে কি আপনাকে আমরা যেটাকে বলি ইলেকটোরাল ডেমোক্রেসি বা নির্বাচন নির্ভর ডেমোক্রেসি। আরেকটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি, যেখানে সিভিল লিবার্টি, পলিটিক্যাল লিবার্টি এই সব কিছু হচ্ছে গিয়ে থাকবে। দেখুন 91-তে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন দেখেছি, 96-তে দেখেছি, 2001-এ দেখেছি, 2008-এ দেখেছি। এই যে মাঝখানের যে 5 বছর যেটাতে ছিল, আমরা কিন্তু একটা লিবারেল ডেমোক্রেসিতে যে ট্রানজিশন সেটা আমরা দেখিনি। আমরা ইলেকটোরাল ডেমোক্রেসিটাই দেখেছি। এখন সমস্যা হচ্ছে যে আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি যে আমরা কি 91-তে ফেরত যেতে চাই, যেটা আমরা গত 15-16 বছরে যা ছিল তার চেয়ে অনেক উন্নত একটা ব্যবস্থা। কিন্তু আমাদের স্বপ্নটা তো আরও বড়, আমরা তো আরও সামনের দিকে এগোতে যাচ্ছি। যে কারণে হচ্ছে কি এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর যেটা কথা বলছেন সেগুলোকে শক্তিশালী। কারণ ওই যে গণতান্ত্রিক যে ব্যবস্থার আমরা স্বপ্ন দেখছি, সেখানে আমাদের যে ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করার যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশনের কথা বলুন, মানবাধিকার কমিশনের কথা বলুন, তথ্য কমিশনের কথা বলুন, এগুলো শক্তিশালী একটা ভূমিকা পালন করবে যাতে এক্সিকিউটিভের জবাবদিহিতা সে নিশ্চিত করতে পারে। আমরা এটা দেখতে চাই যে আমাদের যে সংসদ আছে, সেই সংসদ এবং সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে তারা যথাযথ ভূমিকা পালন করবে যাতে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা এটা দেখতে চাই যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, শাসন বিভাগকে যেন হচ্ছে গিয়ে আইন বিভাগ জবাবদিহিতার মধ্যে রাখতে পারে। এই যে প্রতিষ্ঠান বিনির্মাণ করা, এই এবং ব্যুরোক্রেসির ক্ষেত্রে আমরা একই জিনিসই দেখতে চাই। এই যে প্রতিষ্ঠান বিনির্মাণ করা, এই প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ করার ক্ষেত্রে আমাদের 14-15 বছরের যেমন ব্যর্থতা আছে এটা সত্যি, এর আগেও কিন্তু হচ্ছে গিয়ে যে খুব যে শক্তিশালী প্রতিষ্ঠান আমরা তৈরি করার ক্ষেত্রে জোর দিয়েছি সে কথাটাকে আসলে খুব শক্তভাবে বলা যাচ্ছে না। এই কারণেই এবার একটা সুযোগ এসেছে। কারণ এর আগে যতবারই হয়েছে, আপনি 2007-8-এর কথা চিন্তা করুন, 2007-8-এ আমরা যে চেঞ্জগুলো এনেছিলাম, আমাদের তৎকালীন সরকার আমাদেরকে একটা প্রমিস দিয়েছিলেন যে সেগুলো বাস্তবায়িত হবে। আমাদের তথ্য কমিশনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে রাজনৈতিক দল তাকে যদি হচ্ছে কি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সে তার ইচ্ছা মতো যে কোনো পরিবর্তন আনতে পারে। আজকে আমরা যে পরিবর্তনগুলোর কথা বলছি সেগুলো যদি বাস্তবায়িত হতে হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই মৌখিক প্রতিশ্রুতির উপর নির্ভর করে যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু হবে না। কারণ তাহলে কিন্তু আবারও যেটা আমি বললাম যে হায়েস্ট আমরা 91 সাল পর্যন্ত ফেরত যেতে পারি, কিন্তু যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনির্মাণের, গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার কথা বলছেন সেটি কিন্তু আমরা দেখবো না। আমাদেরকে কিন্তু একটু চিন্তা করতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি তখন কিন্তু রাজনীতির সংস্কারের বিষয়টিও আলোচনায় এসেছে। রাজনীতিতে যদি আসলে সংস্কার না হয় তাহলে কি অন্য সেক্টরে আমরা যতই সংস্কার করি সেটি কাজে আসবে কিনা, প্রশ্নটি আপনার কাছে থাকছে। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেনেছিলাম নিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে আলোচনায় আমরা ছিলাম, বিশ্লেষকরা যেমনটি ভাবেন যে আসলে রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন না আসে সব সংস্কারই বৃথা। সেই জায়গা থেকে রাজনীতিতে সংস্কার কিভাবে হবে, রাজনৈতিক দলগুলোর করণীয় কি? আচ্ছা, গুণগত পরিবর্তনের কথা আমরা বলছি। দেখুন, একটা কথা বলি, আমাদের একটা ধারণা আছে যে রাজনীতি হবে দেশের মানুষের মঙ্গলের জন্য, রাজনীতি হবে দেশের কল্যাণের জন্য, রাজনৈতিক দলগুলো দেশের কল্যাণের জন্য কাজ করবে। এই জিনিসটা আমরা সবসময় মনে করি এবং এই কারণে আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করি এবং তারপরে হচ্ছে আমাদের একটা স্বপ্নভঙ্গ হয়। সত্যি কথাটা যেটা হচ্ছে, দুনিয়ার কোনো দেশে কোনো রাজনৈতিক দল মঙ্গল করবে এই উদ্দেশ্যে আসে না। রাজনৈতিক দলগুলো একটা রেশনাল অ্যাক্টর, তাদের উদ্দেশ্য দুটো, নির্বাচনে জেতা এবং আবারও ক্ষমতায় ফেরত আসা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যেটা হয় যে আবার ক্ষমতায় ফেরত আসতে হলে আপনি যে প্রতিশ্রুতিগুলো আপনি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আপনাকে পালন করতে হবে। যদি উদাহরণ দিই যে আপনি প্রতিশ্রুতি দিলেন আপনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, তার এবং 5 বছর পরে জনগণ দেখবে আপনি করেছেন কিনা, না করলে আপনাকে ভোট থেকে ক্ষমতা থেকে সরিয়ে দিবে।
এটা বাধ্য করে তাদের হচ্ছে গিয়ে কাজগুলো করার। এখন আমরা যদি ওইভাবে চিন্তা করি যে রাজনৈতিক দলগুলো রেশনাল অ্যাক্টর সেটা চিন্তা করবে, তাহলে এই রাজনৈতিক সংস্কারে পরিবর্তন হবে, তারা সবাই ভালো হয়ে যাবেন, এরকম কোনো কিছুতে বিশ্বাস করার কোনো অর্থ হয় না। যেটা করতে হবে, আমাদেরকে এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেই সিস্টেমে রাজনৈতিক দলগুলো বাধ্য হবে তাদের আচার ব্যবহারটা এমনভাবে করতে যাতে হচ্ছে গিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে যায়। তাহলে আমাদের যে কারণে সংস্কারের ক্ষেত্রে যেটা বলছে, রাজনৈতিক দলগুলোর নিজে থেকে সেই দায়িত্ব নেওয়ার কোনো ইতিহাস কোথাও নেই। তাদেরকে কিভাবে আমরা বাধ্য করতে পারি? আমরা যদি এমন একটা কাঠামো তৈরি করি যেই কাঠামো ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয় এক ব্যক্তি, এক দল বা একটি অর্গানের হাতে, সেটি নিশ্চিত করতে পারি। তার মানে হচ্ছে কি, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, সে সংবিধানের কারণে বা অন্য কোনো কাঠামোর কারণে দেখছে যে আমি ক্ষমতা সম্পূর্ণ নিজের হাতে নিতে পারছি না, যেটার মাধ্যমে আমি সকল ধরনের পরিবর্তন আমার পক্ষে নিয়ে আসতে পারবো, যেটা 2008-09 ঘটেছে। 230টা সিট নিয়ে যখন আওয়ামী লীগ এসেছে, বা 2001 সালে বিএনপি যখন 200-র অধিক সিট নিয়ে এসেছে, তখন কনস্টিটিউশন চেঞ্জ করা, যে কোনো কিছু করার ক্ষমতা তারা পেয়ে গেছে। এইটা যাতে না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে তারা এমনভাবেই বেড়ে উঠছে যে আমাদের কারোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করার দরকার নেই। সরকারি দলে আমি যেটা থাকবো, আমার যে নিয়ম নীতি আমি সেটাই পালন করব। তাহলে আমার সিস্টেমে এমন কিছু একটা ইনসেন্টিভ তৈরি করতে হবে যেন রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ করতে বাধ্য হয়। সেটার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা হতে পারে, সেটার জন্য হচ্ছে গিয়ে আপনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে পারেন, সেটার জন্য হচ্ছে গিয়ে আপনি ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটিগুলোকে শক্তিশালী করতে পারেন। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি কিছু রুলস দিয়ে দিলেন যে রাজনৈতিক দলগুলোর এভাবে ব্যবহার করতে হবে, রাজনৈতিক দলগুলো হচ্ছে গিয়ে যদি না করে, আমলে নেবে সেটা সেটা একটা প্রশ্ন। আপনি তাদের বাধ্য করতে পারেন এটা করার জন্য। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, 6টি সংস্কার কমিশনের একটি সংবিধান সংস্কার কমিশন। বিগত সময় আমরা যেমনটি দেখেছি 17 বার সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু যৌক্তিক সংশোধনী আসেনি। সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠেছে, সংস্কার না পুনর্লিখন? দেখুন, আসলে আমরা কিন্তু এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলতেছি, কারণ এই সরকারের রুটিন ওয়ার্কই অনেকটা ধরা যায় যে এই সংস্কার শেষ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে দিবে এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা দেশ পরিচালনা করবে। এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে পদ্ধতিতে আগাচ্ছে, আপাতত তারা 6টা সংস্কারের জন্য মোটামুটি চেয়ারম্যান সিলেকশন করে দিয়েছে। এখন তারা পরবর্তী কর্মসূচিতে যাবে। দেখুন, আসলে মেইন জিনিসটা হচ্ছে, যদি আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সব কিছুই দায়িত্ব দিয়ে দেন যে তোমরা সব শেষ করো, ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল, পারবে না। তাদেরকে তারা যে পথে যাচ্ছে সেটাই বেটার। কিন্তু এর মধ্যেও যেগুলো প্রায়োরিটি পাবে, যেমন ধরেন সংবিধানের কথা বলতেছেন, সংবিধানের সংশোধন আর্টিকেল 142-তে ক্যাটাগরিক্যালি বলা আছে এটা শুধু পার্লামেন্টই পারবে। আবার হাইকোর্টে 15th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে রিট ফাইল করা আছে, পেন্ডিং আছে। সেই 15th অ্যামেন্ডমেন্ট যদি এন্টায়ারলি বাতিল হয়ে যায় হাইকোর্ট থেকে, তাহলে কেয়ারটেকার ফর্ম অফ গভর্নমেন্ট চলে আসবে এবং অনেকগুলো সংশোধনী উইল ব্যাক টু দেয়ার ওন প্রিভিয়াস পজিশন। তাহলে আপনার পুনর্লিখন করতে গেলে এটা খুব দীর্ঘসূত্রিতার বিষয়, কারণ এত অল্প সময়ে ওনারা সব কিছু সেরে সংবিধান পুনর্লিখন করা এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কাজেই সংবিধান তারা যেহেতু সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি হয়েছে, আমরা আশা করব সংবিধানের জন্য সংশোধনের জন্য, বিশেষ করে 15th অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে যায়, কারণ কি এটা বাতিলের বেশি এমফাসিস দিচ্ছি আমরা এই জন্যই যে রাজনৈতিক দলগুলোর কারো প্রতি কারো কোনো আস্থা নাই, বিশ্বাস নেই। কারণ যেমন ধরেন গত 15 বছরের হিসাবে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা দেশ চালিয়েছে 3 বার। তো ইনারা বারবার ইলেকশন বয়কট করছে, কারণ নির্বাচন ব্যবস্থাকে এমন করা হয়েছে যে সরাসরি সরকারি লোক, সরকারি নির্বাচন কমিশন, তারা সব কিছু কমপ্লিট করে তাদের হাতে দিয়ে দিচ্ছে। তো এখন যদি কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হয়, যেমন ধরেন কিছুদিন আগে ইন্ডিয়াতে ইলেকশন হয়ে গেল, এত বড় একটা দেশ, অথচ তাদের নির্বাচন নিয়ে কিন্তু একটা প্রশ্ন কেউ তুলে নাই। অথচ আমাদের দেশে নির্বাচন আসা মানেই হচ্ছে যে এটা ধরে নিতে হবে যে শুধু নমিনেশন পাইলেই পাস,
সব ব্যবস্থা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন যারা যারা সংশ্লিষ্ট তারা সব সরকারের জন্য করে দিবে। কাজেই আমার মনে হয় যে পথে সরকার যাচ্ছে, যদি সংক্ষিপ্ত আকারে মেজর চেঞ্জগুলোর দিকে আগায় তাহলেই আপনার তারা কাজ কমপ্লিট করতে পারবে। তা না হলে সব নিয়ে একসাথে শুরু করলে সময়ও পাবে না এত, আর কমপ্লিটও করতে পারবে না। আর এই 6টা সংস্কারের পাশাপাশি আমি সো মোটো একটা অ্যাডভাইস দিতে চাচ্ছি। সো মোটো অ্যাডভাইসটা এরকম, এইটার পাশাপাশি আপনার এই যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, এখানে এই যারা মেধা যোদ্ধা, যারা জনতা এবং ছাত্র মারা গেল এবং আহত হলো, এদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে একটা উইং খোলা উচিত। খুলে যারা মারা গেল তাদের পরিবারকে পুনর্বহাল করা বা তাদেরকে সাপোর্ট দেওয়া, এবং যারা আহত হয়ে হসপিটালে জীবন কাটাচ্ছে তাদের হতাহতের পরিমাণ, যেমন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আছে, হতাহতের পরিমাণ নির্ধারণ করে এরা যেন লাইফ টাইম একটু সুযোগ সুবিধা পায়, একটা ভাতা পায়। এটা একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটা আলাদা উইং খোলা খুবই জরুরি, কারণ এদের জন্যই কিন্তু এই পরিবর্তন সম্ভব হয়েছে। যদিও এই আমি বলবো যে এই স্বাধীনতা কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাসে, আর এই স্বাধীনতা হয়েছে কিন্তু 15.5 বছরে। গত 15.5 বছরে যে পরিমাণ মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তারপর আপনার এই মিথ্যা মামলায় জড়িয়েছে এবং তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে, এটা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। এই অবদান অস্বীকার করার উপায় নাই। এটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে, ঘৃণা থেকে ব্রাস্ট আউট হয়েছে, যার ফলে সকল জনসম্পৃক্ততার ফলে এই পরিবর্তন। কিন্তু বর্তমান বাস্তবতায় 24-এর এই গণঅভ্যুত্থানকে রাজনৈতিক দলগুলো কি সতর্ক বার্তা হিসেবে দেখবে? প্রশ্নটি থাকছে আপনার কাছে। বিরতির সময় হয়েছে আবারও। দর্শক, জেনেছিলাম নিবেদিত দেশ সম্প্রতিকের রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, গণঅভ্যুত্থানের 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আমরা দেখছি যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে পুলিশের ব্যাপক রদবদল হলো, আবার পদোন্নতি পদায়ন নিয়ে আবার এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যৌথ বাহিনীর অভিযানের সময় বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। পুলিশ প্রশাসনের প্রতি আসলে জনগণের আস্থা কিভাবে ফিরবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার ধারণা আমরা কেউই এটার উত্তর ঠিকঠাক মতো জানি না যে আস্থা কিভাবে ফিরবে। তবে যে জিনিসটি দরকার, যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেটি বললেন যে আমরা যখন একটা সরকার যে একটা আছে, যে সরকারের কাজটা হচ্ছে গিয়ে এই শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা এই জিনিসটা ফিরিয়ে নিয়ে আসে। এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বাট তারপরেও যেটা বললেন যে সমস্যাগুলো আমরা দেখছি। এখন আপনি যে খুব বেশি দোষ দিতে পারেন জনগণকে, বা কারণ হচ্ছে গিয়ে পুলিশ যেভাবে ব্যবহৃত হতে আমরা দেখেছি তার একটা ফল পড়েছে, মানুষজনের একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়েছে পুলিশের প্রতি, এবং পুলিশ নিজেও বুঝতে পারছে যে তারা ভালনারেবল। তাহলে খুব জরুরি ভিত্তিতে হচ্ছে গিয়ে শক্তি প্রয়োগ করা বা কোয়ার্সিভ কোনো মিন্সে যাওয়ার আসলে কোনো ধরনের নৈতিক অধিকারও হচ্ছে গিয়ে তারা মনে করছে না। যে জিনিসটা দরকার সেটা সম্ভব হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমাদের সেনাবাহিনী ইতিমধ্যেই কাজ করছেন। এই সেনাবাহিনীর হয়তো আমাদের আরেকটু বেশি অন্তর্ভুক্তিতে হয়তো এখানে প্রয়োজন পড়বে, যে সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে হচ্ছে গিয়ে একসাথে হচ্ছে গিয়ে কাজগুলো করতে পারে। এবং যে জায়গাতে আমরা খুব বড় ধরনের অরাজকতা দেখছি, সেক্ষেত্রে সরকারকে আসলে কিছু ক্ষেত্রে অপ্রিয় সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ আমার এখানে মব জাস্টিস একটা চলে যাবে, যদি সেটা চলতে থাকে তাহলে কিন্তু একের পর এক দাবি যেমন সরকারের কাছে উঠবে, এবং মানুষের মধ্যে যদি এরকম একটা ধারণা আসে যে আমি যে কোনো কিছু করেই আমি পার পেতে পারি, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক কোনো উন্নয়ন আমরা ঘটাতে পারবো না। সো দায়িত্বটা সরকারের, সিদ্ধান্তটা নিতে হবে সরকারের। যদি প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে সে অপ্রিয় সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে কিভাবে আপাতত কাজ করে একটা আস্থা অর্জনের জায়গায় জনগণের যেতে পারে, যেখান থেকে পুলিশ বাহিনী হয়তো আরেকটু গ্রহণযোগ্য পর্যায়ে যাবে, সেভাবে হয়তো চিন্তা ভাবনা করে আগানো যেতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এবার পুলিশ চাইছে আসলে স্বায়ত্ত শাসন, আর এর মধ্য দিয়ে কি আসলে আমরা রাজনীতির প্রভাব মুক্ত করতে পারবো পুলিশকে? দেখুন, এই জন্যই কিন্তু এই সংস্কারগুলোর প্রশ্ন চলে আসছে, এবং সংস্কারের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। কারণ অ্যাপারেন্টলি সরকার দেখতেছে বা দেশের মানুষ দেখতেছে যে পুলিশকে রাজনৈতিকভাবেই সবসময় ব্যবহার করা হচ্ছে, সরকারিভাবে ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে না। যার ফলে অনেক সময় পুলিশ তার চাকরি রক্ষার্থে, অনেক সময় তার ভালো পোস্টিংয়ের জন্যে,
প্রমোশনের জন্যে বা ব্যাড পোস্টিং থেকে বাঁচার জন্যে সরকারের বা দলীয় রোশনালে পরে এ সমস্ত করতেছে। তো এখন আপনার এই সাংবিধানিক পুলিশ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান যদি স্ট্রংলি দাঁড় করানো যায়, যেমন এই ধরনের এই সংস্কারের ব্যাপারে বিএনপি কিন্তু অলরেডি 31 দফা রাষ্ট্র মেরামতের দাবি দিয়ে রেখেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রত্যক্ষ নির্দেশনায় এবং অ্যাডভাইজে। তো ওই রাষ্ট্র সংস্কারের মধ্যে এগুলোও আছে। এখন এই সরকারের উচিত সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, কারণ এখানে প্রত্যেকের তরফ থেকেই সহযোগিতা করতে হবে সরকারকে, এবং যার যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। আর প্রয়োজনে কনস্ট্রাকটিভ সমালোচনাও করা যাবে সরকারকে, যে হ্যাঁ আপনার এই জায়গাটা ভুল হচ্ছে বা এই জায়গাটা সরকার ভুল করতেছে, ইট শুড বি রেকটিফাইড, ইট শুড বি মডিফাইড। তো এখন যদি সরকার সবার কাছ থেকে সহযোগিতা পায় এবং প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যদি শক্তভাবে স্বাধীনভাবে কাজ করার মতো অবস্থান এই সরকার গড়ে তুলতে পারে, তাহলেই কিন্তু পরবর্তীতে নির্বাচন উত্তর যেই সরকারই আসুক এই ফেসিস্ট অবস্থায় আর যেতে পারবে না, চাইলেও যেতে পারবে না। যেটা আপনি আগেই বলেছিলেন যে এটা বার্তা কিনা, হ্যাঁ বার্তা, এটা অবশ্যই বার্তা। কারণ এই যে আত্মত্যাগের মাধ্যমে যে অবস্থার পরিবর্তনটা হয়েছে, এটার সাথে মানে বেইমানি করা হবে যদি এই সরকারকে এই সুযোগ দিয়ে এই সংস্কারগুলা সম্পূর্ণ করার সুযোগ দেওয়া না হয়। এবং এই সুযোগ হাতছাড়া হলে আর কিন্তু সহজে এই দেশের সার্বিক যে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা, প্রত্যেকটা সেক্টরকে ঢেলে সাজানো, এটা কিন্তু আর সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত, এবং ক্ষেত্র বিশেষে যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে হোক না সমালোচনা, করুক সমালোচনা, অসুবিধা নেই। ধন্যবাদ জানাচ্ছি দেশের জন্যই করা। ডক্টর আসিফ মাহমুদ শাহান, আমরা বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাচন সবসময় একটু আমলাতন্ত্রের প্রভাবের কথা শুনে এসেছি, সেই জায়গা থেকে বর্তমান সময় আলোচনা এসেছে আসলে সেক্রেটারিয়েট কুয়ের কথা। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে কি, যে জায়গাটা আমরা শুনতে পাচ্ছি যে আমলাদের কাছ থেকে যে পরিমাণ যেরকম সহযোগিতা সরকারের পাওয়ার কথা ছিল, সেরকম সহযোগিতা প্রাপ্তির কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। দেখুন, এটা কুয়ের পর্যায়ে যাবে সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু দুটো ব্যাপার খুব পরিষ্কার, যে প্রশাসনে এক ধরনের অস্থিরতা কাজ করছে, এবং সেই অস্থিরতা যে শুধু পলিসি মেকিং লেভেলে কাজ করছে তা না, গ্রাসরুটে কাজ করছে। এখন দেখুন, সরকার এই বঞ্চিত যে কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে কি আপনি প্রমোশন দেওয়ার চেষ্টা করছেন, খুব ভালো কথা, কিন্তু একই সাথে আপনাকে যখন প্রশাসন চালাতে হবে, প্রশাসনে কিন্তু হচ্ছে গিয়ে বঞ্চিত ছিলাম দ্যাট ক্যানট বি দ্য অনলি ক্রাইটেরিয়া। আপনার কম্পিটেন্স দেখা দরকার, আপনার নিউট্রালিটি দেখা দরকার, অবজেক্টিভ অ্যানালাইসিস, যেটা আপনি অবজেক্টিভলি কাজ করতে পারেন কিনা সেটা দেখা দরকার। আমি কিন্তু শুধুমাত্র যে দল বা দলীয় পরিচয় বা এটার বেসিসে হচ্ছে গিয়ে কেউ বঞ্চিত হয়েছেন সেটার ভিত্তিতে যদি আমি কাজ করি, তাহলে অস্থিরতা আরও বাড়তে থাকবে। কারণ গ্রাসরুটে যারা কাজ করেন, ব্যুরোক্রেসির সিস্টেমটা এভাবে কাজ করে যে গ্রাসরুটে যারা কাজ করছেন, মানে ইউএনও বা হচ্ছে কি এসি ল্যান্ড, ওনারা যারা কাজ করছেন, অনেক সময়ই তারা কাজগুলো অনেক কিছু করতে বাধ্য হন উপরের নির্দেশে। এখন এই উপরের নির্দেশের মধ্যে কেউ অতি আগ্রহে অনেক কিছু করেন, কেউ সরাসরি দুর্নীতির সাথে যুক্ত হন, অনেকে হচ্ছে গিয়ে চেষ্টা করেও এটাকে থামাতে পারেননি। তাদের ব্যর্থতা কিন্তু হচ্ছে গিয়ে যে তারা যে হুকুমটা ছিল সেটা পালন করেছেন ততটুকুই, তারা কিন্তু হচ্ছে গিয়ে বাকি অপরাধী না। সো আপনাকে ওটা আইডেন্টিফাই করতে হবে, কারা আসলে পরিস্থিতির চাপে এটা করেছেন, কারা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে দলীয় লোকের মতো কাজ করেছেন। একই জিনিসের মানে আপনি হচ্ছে গিয়ে সবাইকে একই শাস্তি দিতে পারেন না। এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে গিয়ে প্রশাসনের অস্থিরতা উঠবে। তাহলে ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এর মধ্যে যারা যোগ্য তাদেরকে দায়িত্ব দিতে হবে। শুধুমাত্র আমি একভাবে হচ্ছে গিয়ে প্রমোশন দিয়ে যাচ্ছি এবং এসে দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু অস্থিরতা আরো বাড়বে। সো এইটা আমাদের একটু মাথায় রাখা দরকার যে প্রশাসনকে আমি কিভাবে সমন্বয় আনাটা জরুরি। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। যেমনটি বলা হয় যে বিগত শাসনামলে আসলে আমলারা ছায়া সরকারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এই ধারা থেকে আমরা কিভাবে বের হতে পারবো? শোনেন, আসলে এই আমলাতান্ত্রিক ব্যবস্থা তো দীর্ঘদিনেরই প্রচলিত। এখন এই ব্যবস্থা থেকে বের হতে হলেই আপনার এই কাঠামোগত পরিবর্তন লাগবে। কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অনেকেই বিশেষ একটা দলের জন্য উনি এই দল করতেন, আবার দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হওয়ার সাথেই উনি দেখা যায় রাতারাতি এক দল থেকে আরেক দলে চলে গেছে। যার ফলে এটার মূল নিয়ন্ত্রকই হচ্ছে সরকার। এবং সরকার যদি এই
আপনার এই সংস্কারের ভিতরে এই জিনিসটাকে ওই কমিশনের সদস্যরা ইন্ডিভিজুয়ালি জিনিসগুলো দেখে এবং ক্রাইটেরিয়া যদি লেট ডাউন করে দেয় যে হ্যাঁ এই ক্রাইটেরিয়ায় এইভাবে চলতে হবে, তার ব্যত্যয় হলে তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন হবে। শুধু একটা দল করলো বলে বা দল সাপোর্ট করলো না বলে তাকে যে পানিশমেন্ট দিবে এই ধরনের যদি কর্মকাণ্ড আসে তাহলে আপনার তারা নৈতিকভাবে অক্ষম হয়ে যাবে, তারা মরালি তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে তারা সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে না। কাজেই ওদেরও ওই স্বাধীনতা দিতে হবে এবং কাঠামোগত সেই পরিবর্তনে এমনভাবেই করতে হবে যেন এরা সরকারের ছায়া হলেও স্বাধীনভাবে যেন কাজ করতে পারে এবং লেজুর ভিত্তি না করে আইনের বাইরে যেন কাজ না করে। একদম তার স্পষ্ট। বাইরে যাওয়ার ধন্যবাদ তাদের জানাচ্ছি সুযোগ না ব্যারিস্টার থাকে। বদরুদ্দোজা বাদল, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মাহমুদ শাহান। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।